মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি 2 সপ্তাহের জন্য সিজফায়ার ডিক্লেয়ার করেছিলেন এবং সেটা বাংলাদেশ সময় বুধবার সকাল 6টার সময় শেষ হবে। ইন দ্য মিন টাইম এই ডামাডোলের মাঝখানে ইসলামাবাদে সেকেন্ড রাউন্ড অফ টকস $2.42 আমার অফিসিয়াল রেট, বাট দেখা যাচ্ছে যে বিভিন্ন রুটে $3, $3.5, $4, ইভেন একটা রুটে আমরা পেয়েছি যেখানে $8 পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। জ্বালানির দাম $15 থেকে $20 কিন্তু বাড়াতে হয়েছে, কিন্তু এইটাকেও আইএমএফ ভালোভাবে নেয় না যে তোমার কমিটমেন্ট ছিল, তুমি কমিটমেন্ট এটা ব্রেক করেছো, আরও কমিটমেন্ট যেগুলো আছে এগুলো তুমি ব্রেক করে ফেলবা কিনা। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, যারা ব্যস্ততার কারণে প্রতিদিনের খবর পড়তে পারেন না, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। স্টুডিওতে আমরা দিনের প্রধান খবরগুলো নিয়ে আলোচনা করি। সারা বিশ্ব টানটান উত্তেজনায় দর্শক কিন্তু অপেক্ষা করছে আসলে বুধবার আমাদের সময় সকাল 6টায় কিন্তু শেষ হতে যাচ্ছে যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ। এর মাঝখানে শেষ পর্যন্ত কি হবে? স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান ভাই, তার কাছ থেকে আমরা শুনি। ধন্যবাদ। 2 সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি 2 সপ্তাহের জন্য সিজফায়ার ডিক্লেয়ার করেছিলেন এবং সেটা বাংলাদেশ সময় বুধবার সকাল 6টার সময় শেষ হবে। ইন দ্য মিন টাইম এই ডামাডোলের মাঝখানে ইসলামাবাদে সেকেন্ড রাউন্ড অফ টকস, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। আমেরিকা থেকে বলা হচ্ছিল যে তাদের ডেলিগেশন রওনা হয়ে গেছে, ইরানের থেকে বলা হলো যে আমরা এই টকসে পার্টিসিপেট করছি না, ফলে একটা ধোঁয়াশা মতো ছিল। বাট কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা পজিটিভলি এই টকসে অংশগ্রহণের বিষয়ে চিন্তাভাবনা করছে। তো এটার পিছনেও আর একটা ডিপ্লোম্যাটিক ব্যাকগ্রাউন্ড আছে যে পাকিস্তানের যে আর্মি চিফ আসিম মুনির উনি সরাসরি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে ইরানের যে জাহাজটিকে মার্কিন বাহিনী যে আটক করেছে সেটা একটা বড় ব্লকেড, এবং সেটা যদি সমস্যার সমাধান না হয় তাহলে ইরান সাইড এই টকসে অংশগ্রহণ করবে না। তো ট্রাম্প সাহেব আশ্বাস দিয়েছেন এবং সেটাই ধারণা করা হচ্ছে যে ইরানের পজিশনটাকে একটু নরম করেছে। তো আশা করা হচ্ছে যে আজকে টকস শুরু হবে ইসলামাবাদে। গতবারের মতোই এবারও ওই আমেরিকান টিমটা সেম, জেডি ভ্যান্স ওদের ভাইস প্রেসিডেন্ট উনি লিড করবেন, কিন্তু ইরানের সাইডের থেকে কারা অংশগ্রহণ করবেন এখনও কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। এটাকে আগের বারেই তাদের স্পিকারই এটাকে লিড করবেন নাকি এবারে ফরেন সেক্রেটারি আসবেন। আমার ধারণা যে যেহেতু জেডি ভ্যান্স আসছেন তাহলে আগের টিমটাই বলবৎ থাকবে, তা নাহলে প্রোটোকলে একটা অসামঞ্জস্য থাকতে পারে, সেটা একটা বিষয় রয়েছে। ট্রাম্প সাহেব যেটা বলছেন যে হার্ড ওয়ে অর দ্য নাইস ওয়ে, যেভাবে হোক তার একটা ডিল চায়, এবং যদি না হয় তাহলে তারা আবার নতুন করে হামলা বা আক্রমণ শুরু করবে। এই মুহূর্তে এটা বলা মুশকিল যে এই হামলা বা শুরু হলে এর কনসিকুয়েন্সেস কী হবে। ইতিমধ্যেই চায়না এবং ক্রেমলিন দুজনেই খুব জোর দিচ্ছে যে যাতে করে অবিলম্বে যুদ্ধ পরিস্থিতিটাকে সমাপ্ত হয় এবং এই শান্তি ফিরে আসে মিডল ইস্টে। আজকেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সৌদি আরবের MBS বলি আমরা যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তার সঙ্গেও আলাপ করেছেন এবং এই শান্তির কথাই বলেছেন। ক্রেমলিনের পক্ষ থেকেও একই, রাশিয়ার পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে। ইউরোপের স্ট্যান্স তো ফ্রম দ্য ভেরি বিগিনিং খুবই ক্লিয়ার যে স্ট্রেট অফ হরমুজটাকে ইমিডিয়েটলি যেন চালু করা হয় এবং তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না মানে কি সামরিকভাবে অংশগ্রহণ করবে না, বাট ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য তারা প্রস্তুত রয়েছে। আজকের এই আলোচনার উপরে পিস টক আমরা আশা করছি যে আজকে আলোচনাটা ভালো হবে। এই আলোচনার উপরে সামনের দিনগুলোতে অনেক কিছু নির্ভর করছে। আমার ব্যক্তিগত ধারণা একদিনের আলোচনায় এইটার পুরোপুরি সমাধান আসবে এটা না,
কিন্তু যদি অ্যাটলিস্ট এরকম একটা সমঝোতা পৌঁছানো যায় যে ঠিক আছে এই পর্যন্ত আর আলোচনা চললো, এরপরে সামনে আবার আমরা বসবো, সেটাও কিন্তু একটা আশার বিষয়। এর ফলে আর যাই হোক যুদ্ধটা আর কন্টিনিউ করবে না, হয়তো আলোচনার দিকে মোড় নেবে। এগেইন গো ব্যাক, এখানে আবার ইসরায়েলের প্রসঙ্গটা চলে আসে যে ইসরায়েল এক্ষেত্রে কী পজিশন নেবে, কারণ ইসরায়েল ফ্রম দ্য ভেরি বিগিনিং যে কোনো ধরনের পিস ইফোর্টকে ডিচ করার জন্য বা সেটাকে বানচাল করার জন্য প্রথম থেকেই চেষ্টা চালাচ্ছে, ট্রাম্প সাহেবকে প্রভাবিত করে হোক বা লেবাননে আক্রমণ করেই হোক। এখন অবশ্য লেবাননে সিজফায়ার চলছে। তো এখন দেখার বিষয় যে ইসরায়েলের এই ক্ষেত্রে তাদের অবস্থানটা কীরকম হয় বা তারা কী ধরনের মুভ নেয়, এবং সেটার উপর ভিত্তি করে ট্রাম্প সাহেব বা মার্কিন সাইড কী ধরনের পদক্ষেপ নেয়। আমরা সবাই আশাবাদী যে এই যুদ্ধ থেমে যাবে এবং পূর্বের অবস্থায় তো কখনোই ফেরত আসবে না, তবে অ্যাটলিস্ট স্ট্রেট অফ হরমুজটা যদি অপারেশনাল হয় এবং যাতায়াত। এর মধ্যে বলে রাখি যে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু ইরানিয়ানদেরকে অনুরোধ করা হয়েছে অ্যাটলিস্ট দুটো জাহাজের বিষয়ে, একটাতে তেল এবং আরেকটাতে ফার্টিলাইজার। আজকেও গতকালকেই ইরানের যে অ্যাম্বাসেডার জলিল রহিমি, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে ওনার একটা বৈঠক হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন যে উনি বিষয়টা দেখবেন। যেহেতু স্টেট অফ হরমুজ এখনও শান্তি বা শান্ত পরিবেশ ফেরত আসেনি, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, বাট তারা দ্রুতই পদক্ষেপ নেবে যাতে করে অন্তত এই দুটো জাহাজকে তারা ছেড়ে দিতে পারে। ঢাকা ইরানি রাষ্ট্রদূতের অনুরোধ আসলে তেহরান কতটা শুনছে সেটিও না, অবশ্যই বলেছিলেন যে একটা প্রসেসিং ছিল, যে আমাদের জাহাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে সেটা প্রসেসিং ছিল। যেমন আপনি যেটা বলছেন যে আমরা যেমন ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলছি, ইন দ্য মেইন টাইম রোববার দিন আমাদের ফরেন মিনিস্টার খলিলুর রহমান সাহেব, উনি কিন্তু ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার সাইদ সাহেবের সঙ্গেও কিন্তু বৈঠক করেছেন এবং সেখানে ওই একই প্রসঙ্গ এসেছে এবং ওখানেও ডেপুটি ফরেন মিনিস্টার যিনি সাইদ সাহেব, উনি কিন্তু আশ্বস্ত করেছেন যে উনি বিষয়টা দেখবেন এবং ওইখানেই উনি কয়েকটা ফোন কলও করেছেন যে ওই পরিস্থিতিটা শেষ পর্যন্ত জানার জন্য। এবং আমরা যেটা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি, প্রেস রিলিজের মাধ্যমে জানতে পেরেছি যে তারা বিষয়টা ইতিবাচকভাবেই দেখছে। আমরা আশা করতে পারি, এর বাইরে আমাদের আসলে কিছু আসলে আমাদের তেমন। দর্শক, সম্প্রতি তেলের দাম বাড়ার পরপরই কিন্তু পরিবহন মালিকরা গণপরিবহনের ভাড়া বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু আমাদের বিশ্লেষণ বলছে যে তারা এরই মধ্যে যেটি তাদের নেয়ার কথা ছিল তার চাইতে অনেক বাড়িয়ে রেখেছিলেন ভাড়া। প্রতিবেদনটি করেছে আমার সহকর্মী শারিয়ার মাহি, তিনি আছেন স্টুডিওতে আমার সঙ্গে। মাহি, হোয়াট ইজ দ্য অ্যানালাইসিস যার ভিত্তিতে আপনারা বলছেন? তার আগে যে লেটেস্ট ডেভেলপমেন্টগুলো যদি একটু বলে নেন। দেখুন, বিশ্বব্যাপী যে মন্দা শুরু হওয়ার একটি শঙ্কা রয়েছে, পাশাপাশি তেল সংকটের যে একটি পরিস্থিতি এবং মূল্যস্ফীতির অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। তো বাস মালিক সমিতি বা গণপরিবহনের মালিক যারা রয়েছেন তারা কিন্তু বারবার এই কথাগুলোই বলছেন, এগুলো কিন্তু আসলে কোনোভাবেই উড়িয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু 2022 সালে তখন জ্বালানির দাম পুনর্নির্ধারণ করা হয় এবং রাজধানীতে যে গণপরিবহনগুলো চলছে তাদের জন্য প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা করে ফিক্স করে দেওয়া হয়। তো আমাদের অনুসন্ধান বলছে যে 2026 তেলের দাম কিন্তু এখনকার চেয়ে খুব কম ছিল না, যে আমরা যদি বলি যে অকটেন উঠে গেছিল 135 টাকা পর্যন্ত, তা এখন সেখানে অকটেন 140 টাকা, মাত্র 5 টাকার পার্থক্য। তো 2022 সালেই যখন 135 টাকার অকটেন হিসাবে প্রতি কিলোমিটার প্রতি 2 টাকা 42 পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো তারপর আমরা অনুসন্ধান করে দেখতে পেলাম যে রাজধানীর অনেকগুলো রুটেই আমরা মোট 6টি রুট নিয়ে কাজ করেছি এবং 6টি রুটের পর্যবেক্ষণেই কিন্তু উঠে এসেছে যে তারা আসলে আনুপাতিক হারে যে টাকাটা নেওয়ার কথা তার চেয়ে বেশি কিন্তু ইতিমধ্যেই নিচ্ছে। তো ইতিমধ্যে যখন বেশি টাকা নেওয়াই হচ্ছে, তাহলে এমন পরিস্থিতিতে বেশি ধরেন যে প্র্যাকটিক্যাল যে আপনার ভাড়া আদায় করছে পার কিলোমিটার, যেটা আপনি 2 টাকা 42 পয়সা বলছেন অফিসিয়াল রেট, সেটি আসলে কত দাঁড়াচ্ছে? দেখুন, 2 টাকা 42 পয়সা আমার অফিসিয়াল রেট, বাট দেখা যাচ্ছে যে বিভিন্ন রুটে 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা, ইভেন একটা রুটে আমরা পেয়েছি যেখানে 8 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো হাফ ভাড়া দেওয়ার একটা প্রবণতা, একটা সুযোগ থাকে, কিন্তু যারা জনসাধারণ, যারা শিক্ষার্থী জীবন শেষ করে এখন
চাকরি করছে বা ব্যবসা করছে তাদের ওপর এই অন্যায্য ভাড়ার একটা প্রবণতা কিন্তু বাস মালিকরা চাপিয়ে দিচ্ছেন, যার ফলে দেখা যাচ্ছে যে এই যে এরকম সময় এসে ইতিমধ্যে আমরা জানি যে দেশের যে অর্থনৈতিক অবস্থা এবং পুরো বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের দেশের জনগণ কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তো এমত অবস্থায় আসলে নতুন করে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দেওয়ার যৌক্তিকতা আসলে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আমরা গণপরিবহন বিশেষজ্ঞ সহ অর্থনীতিবিদ বিভিন্ন বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন, তারাও কিন্তু একই কথাই বলছেন যে যখন জ্বালানি তেলের দাম বাড়ে তখন সেই অনুযায়ী গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়, কিন্তু যখন জ্বালানি তেলের দাম কমে সেই অনুযায়ী আর সেই ভাড়াটা কমে না। তো যার ফলে হয়ে যায় কি, এখানে একটি প্রফিট মেকিং মেকানিজম চলতে থাকে, যার ফলে যখন ভাড়া বাড়ানো দরকার গণপরিবহন মালিকরা বারবারই শোরগোল করতে থাকেন, কিন্তু কমানোর বেলায় তাদের কোনো তেমন দৃশ্যমান কোনো পদক্ষেপ থাকে না। তো পুরো রিপোর্টেই আসলে উঠে এসেছে যে এখন এই পরিস্থিতিতে কতটা অন্যায্য হবে যদি গণপরিবহন ভাড়া বাড়ানো হয় এবং কি পরিস্থিতি গত 4 বছর ধরে চলে আসছে। আশা করতেই পারি যে সরকার বা নগর কর্তৃপক্ষগুলো যখন এর যে প্রপার ম্যাথটা তারা ঠিকমতো করে নেবেন, ইনস্টেড অফ বিং ইনফ্লুয়েন্সড বাই এনি ভেস্টেড গ্রুপ। দর্শক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF আমরা যেটি বলি না কেন, যে তাদের যে পরবর্তী কিস্তিগুলো কিংবা নতুন নির্বাচিত সরকারের নতুন কোনো লোন প্রোগ্রাম আসলে কিন্তু একটু দ্বিমত কিন্তু বেড়ে গেছে যে এই কিস্তিগুলো যে জুন জুলাই পাওয়াই যাবে এরকম নিশ্চয়তা কিন্তু আসলে অর্থমন্ত্রী দিতে পারেননি তার সর্বশেষ প্রেস কনফারেন্সেও। বিবাদগুলো কোথায়, এগুলো নিয়ে স্টুডিওতে আমার সঙ্গে আছেন এখন আমাদের সিনিয়র রিপোর্টার তাকি মোহাম্মদ জুবাইর। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনি। কিস্তি না পাওয়ার সম্ভাবনা তো আছেই, না পাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি তারা যেটা এখন খুঁজছে IMF মূলত এই গভর্নমেন্টের কাছে একটা পলিটিক্যাল কমিটমেন্ট তারা চাচ্ছে, মানে রাজনৈতিক একটা প্রতিশ্রুতি বা একটা যে তারা যে সংস্কারগুলো অতীতে হয়ে আসছে গত 3 বছর ধরে। জানেন 2023 সালে বাংলাদেশ একটা লোন প্যাকেজে প্রবেশ করে IMF এর সাথে, যেটা এখন $5.5 বিলিয়ন। এই লোন প্যাকেজের ধারাবাহিকতায় যে প্রতিশ্রুতি বাংলাদেশ দিয়েছিল যে তারা কিছু জায়গায় সংস্কার করবে, আর্থিক খাতে, রাজস্ব খাতে, তারা এবং রাজস্ব যে বাজেটে যে ভর্তুকি এসব জায়গায় তারা সংস্কার করবে, এ ধরনের প্রতিশ্রুতি ছিল এবং ধারাবাহিকতায় এই প্রতিশ্রুতি রক্ষা হচ্ছিল। কিন্তু এই IMF বর্তমান সরকারের সাথে কাজ করতে কিন্তু খুব মুখিয়ে ছিল। আপনি যদি দেখেন শেষ কিস্তিগুলো আটকে দিয়েছিল লাস্ট ডিসেম্বরের, ডিসেম্বরের কিস্তিটা তারা বলেছিল যে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করব। তারা ইন্টারিম গভর্নমেন্ট এত সংস্কার কাজ করেছে কিন্তু তারপর তাদেরকে ঋণ দেয়নি। অর্থাৎ তাদের একটা পজিটিভ একটা ধারণা ছিল যে পরবর্তী নির্বাচিত সরকার তাদের সাথে একটা ভালো একটা কমিটমেন্টে যাবে বা তাদের এই একটা ভালো প্রতিশ্রুতি তারা পাবে, কমিটমেন্ট ফর রিফর্মস। এবং যে প্রতিশ্রুতি শুধু রিফর্মস না, কিছু তো কমিটমেন্টও দিয়েছে ওদের কাছে যে আমি এই জায়গায় আমি এই যে চেঞ্জ করব, কিছু এই জায়গায় আমি আমার পরিবর্তন করব আমার আচরণ বা আমার কার্যক্রম, তাহলে তুমি আমাকে এভাবে আমাকে ঋণ দেবা। তাহলে সেইগুলোকে তারা ধরে নেওয়ার কারণে কিন্তু তারা ডিসেম্বর দেয় নাই, বলেছিল যে নির্বাচিত সরকারের সাথে কাজ করবে। কিন্তু যেটা তারা দেখেছে সেটা হলো তারা তাদের প্রেসক্রিপশনে ব্যাংক খাত সংস্কার হিসেবে দেখেন, যেমন ব্যাংক রেজুলেশন একটা আইন হয়েছিল, এই আইনের অধীনে ব্যাংকগুলো একীভূত হওয়ার কার্যক্রম আগাচ্ছিল। এর মধ্যে যেটা হলো সংসদে যখন এই অধ্যাদেশটা যখন বিল আকারে উত্থাপন হলো তখন 18 ক একটা ধারা সংযুক্ত হলো দেখেছেন, যেটা হলো পুরনো শেয়ার হোল্ডারদের ফিরে আসার একটা সুযোগ তৈরি করেছে। পাশাপাশি আপনি যে একটা শর্ত ছিল বা একটা প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশ প্রতি একটা 3 মাস বা 4 মাস পর পর তারা জ্বালানি ভর্তুকির বা জ্বালানি তেলের দামটা আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করবে। এবং এটা দেখবেন যে 2023 সাল থেকে আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু হলো বাজার কয়েকদিন পরপরই তারা জ্বালানির দাম বাজারের সাথে সমন্বয় করেছে, ইন্টারিমও করেছে। এবং ওই ধারাবাহিকতায় মূলত এপ্রিলের 1 তারিখ বা এপ্রিলের ফার্স্ট উইকে মূলত হলো জ্বালানির দাম সমন্বয় করার একটা শিডিউল ডেট ছিল। কিন্তু এই সময়টায় এবং এর মধ্যে দেখেন 1 মাস আগে যুদ্ধ শুরু হলো, জ্বালানির দাম অনেক বেড়ে গেল।
এর মধ্যে গভর্নমেন্ট যে শিডিউল টাইমটা জানলে তার সমন্বয় করার কথা ছিল, সমন্বয় করেনি, যদিও এসে পুরো পলিটিক্যাল ডিসিশন গভর্নমেন্ট বলেছে এটা তারা জনমুখী চিন্তা করে তারা করেনি। কিন্তু এটার যেটা ইফেক্টটা হলো যে আইএমএফ তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি থেকে আইএমএফ মনে করতেছে বাংলাদেশ রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে বা তারা ওই প্রতিশ্রুতি থেকে তারা সরে আসছে, আইএমএফের সাথে যে প্রতিশ্রুতি ছিল যে এবং এ কারণে দেখেন বাধ্য হয়ে কিন্তু পরে সমন্বয় করতে হয়েছে, জ্বালানির দাম 15 টাকা থেকে 20 টাকা কিন্তু বাড়াতে হয়েছে। কিন্তু এইটাকেও আইএমএফ ভালোভাবে নেয় যে তোমার কমিটমেন্ট ছিল, তুমি কমিটমেন্ট এটা ব্রেক করেছো, আরও কমিটমেন্ট যেগুলো আছে এগুলো তুমি ব্রেক করে ফেলবা কিনা। যে কারণে হলো পাশাপাশি ডলারের দামটা জানেন হলো বাজার ভিত্তিক করার একটা প্রক্রিয়া সেই 2023 সাল থেকে চলমান এবং এই ধারাবাহিকতা চলতেছে, কিন্তু আইএমএফ এখনও সন্তুষ্ট না। আপনি যদি শ্রীনিবাসনের যদি যে এশিয়া প্যাসিফিকের যিনি ডিরেক্টর আইএমএফের, ওনার প্রেস ব্রিফিংয়ের যদি আপনি বক্তব্যটা পুরোটা শুনেন বা হলো অ্যানালাইসিস করেন, আপনি সেখানে দেখবেন যে তারা বাজার ভিত্তিক দরের বিনিময় হারের কথা তার একাধিকবার তার বক্তব্যের মধ্যে আসছে। অর্থাৎ তারা এখনও মানে আশ্বস্ত না। বাংলাদেশ বলতেছে যে আমরা বাজার ভিত্তিক করেছি, কিন্তু তারা এখনও আশ্বস্ত না যে বাজার ভিত্তিক পুরোপুরি হয়েছে কিনা। এবং এই জন্য দেখবেন ইন্টারভেনশনস এবং এই জন্য এই আশ্বস্ততাটা। এবং আরেকটা বিষয় ছিল, একটা ব্যান্ড আইএমএফ বেঁধে দিয়েছিল যে কত নিচে নামতে পারবে না আবার কত উপরে উঠতে পারবে না। এই ব্যান্ডের ভিতরেও না থাকার একটা ইস্যু ছিল। পাশাপাশি হলো এনআইআর, যেটা আপনি জানেন যে নেট যে রিজার্ভটা, সেই রিজার্ভটা হলো ওদের একটা সিলিং আছে, সেই সিলিংয়ের নিচে নেমে গিয়েছিল। সেই সিলিংটা সর্বশেষ ছিল $20 বিলিয়ন। যদিও এই ডেটাটা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করে না আইএমএফের সাথে শর্তের কারণে। এই সিলিংটার নিচে নেমে যাওয়ার কারণে যে কারণটা ছিল হলো মূলত হলো এই যে ফরেন ডেটটা বেড়ে যাওয়া, মানে অর্থাৎ আমি যে জ্বালানি উচ্চ ভর্তুকিতে আমি জ্বালানি কিনতেছিলাম, এই কিনতে গিয়ে আমার হলো ফরেন ডেটটা আমার অনেক বেড়ে গেছিলো। বেড়ে যাওয়ার কারণে আমার আপনি জানেন গ্রোস রিজার্ভ কিন্তু আমার 35, কিন্তু নেট রিজার্ভটা ওই সিলিংয়ের নিচে নেমে গিয়েছিল। নেট রিজার্ভটা সিলিংয়ের নিচে যাওয়ার কারণে যেটা বাংলাদেশ ব্যাংক করেছে, 2 দিন পর ইন্টারভেন করেছে, দেখেছেন তারা ডলার কিনে নেট রিজার্ভ পূরণ করেছে। পাশাপাশি তারা মার্কেট ইন্টারব্যাংক যে রেট, যেটা আপনি জানেন যে ইন্টারব্যাংক রেটটা ছিল যখন তারা বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে 122 টাকা 75 পয়সা রেটে, তখন ইন্টারব্যাংক রেটে লেনদেন হয় 122 টাকা 70 পয়সা। অর্থাৎ এই রেটের চেয়েও মানে মার্কেট রেটের চেয়েও 5 পয়সা বেশি দিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক কাট অফ রেটে কিনেছে। অর্থাৎ তাহলে বাংলাদেশ ব্যাংক 2টা কাজ করেছে, সিলিংয়ের ভিতরে নিয়ে গিয়েছে ওই ব্যান্ডের ভিতরে ডলার রেটটা, পাশাপাশি হলো নেট রিজার্ভটা সিলিংটা ফুল করছে, মানে সে উপরে চলে গেছে কমপ্লাইং টু দ্য আইএমএফ ক্রাইটেরিয়া। এখন তাতে আইএমএফ উদ্যোগটা আইএমএফ বিষয়টা পছন্দ করে না এই কারণে যে বাংলাদেশ উদ্যোগটা নিয়েছে, মানে বাংলাদেশ আগাইয়ে উদ্যোগটা নেয় নাই বা তাদের বিপদে পড়ে নিয়েছে, মানে আপনার যে স্বতঃস্ফূর্তভাবে অংশ হিসেবে করা উচিত ছিল, সংস্কার না করে পপুলার পলিটিক্যাল ডিসিশনস। ফিসক্যাল সাইডে কোনো অবজারভেশন যদি থাকে, ফিসক্যাল সাইডে যেটা ওদের প্রতিশ্রুতি বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছিল যে কোয়াজি ফিসক্যাল অ্যাক্টিভিটিসগুলো, আপনার কোয়াজি ফিসক্যাল অ্যাক্টিভিটিস কি, যেমন সিএমএসিতে আপনার হলো রিফাইন্যান্সিং, তারপর হলো আপনার ইডিএফ ফান্ড যেটা হলো আপনার ডলার থেকে যেটা যায় যে লোনগুলো, তারপর হলো আপনার যে সামাজিক কর্মসূচি সোশ্যাল সেফটি নেটের যে কর্মসূচিগুলো, এগুলোকে কমিয়ে আনার জন্য আইএমএফের একটা শর্ত ছিল বা আমরা যদি বলি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু গভর্নমেন্ট এসে দেখেন যে ফ্যামিলি কার্ড গভর্নমেন্ট নির্বাচিত গভর্নমেন্ট এসেই, যদিও তার পলিটিক্যাল কমিটমেন্ট ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, কিন্তু এসেই যে এটাকে এই অবস্থায় এসেই যে তারা এটাকে শুরু করছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এটাকেও আমি ভালোভাবে নেয়নি। যে তোমার প্রতিশ্রুতি ছিল তুমি হলো কোয়াজি ফিসক্যাল অ্যাক্টিভিটিস কমাবা, তুমি তো আরও প্রেশার বাড়াচ্ছ তোমার বাজেটের উপরে। তাহলে এখানে এই জিনিসটা তারা এই পছন্দ করে নাই বিধায় তারা এখন চাচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট বা এই সরকার তাদেরকে একটা প্রতিশ্রুতি দিক যে তারা এই শর্তগুলো বা প্রতিশ্রুতিগুলো তারা মেনটেন করার ট্রাই করবে, মেনটেন করবে। যে 2-1টা কমিটমেন্ট তারা ব্রেক করছে, সামনে কমিটমেন্ট ব্রেক করবে না, এই প্রতিশ্রুতির উপরেই মূলত ঝুলে আছে সামনের লোন পাওয়া, এবং আইএমএফের লোন পাওয়ার উপর নির্ভর করতেছে আমরা বাকি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে আমরা লোন পাবো কিনা। যে আপনার কিছু কমন ডিবেট থাকে, যে আমরা যদি বলি যে আমাদের এখানকার সরকারের সো কল প্রো পিপল স্ট্যান্স ভার্সাস যে আইএমএফের কঠিন সংস্কারের যে আপনার শর্ত, যেটি কিনা যে আপনার লাইফকে আর একটু কঠিন করে দেয়, এর মধ্যে আসলে কোনটা ভালো এই বিতর্ক চলতে থাকে কিন্তু। এবং আসলে আমরা যদি 9/6-এর কথা বলি,
যে এটি আসলে কি বা যে রেস্ট্রিকশনগুলো এনটি আইএমএফ রেস্ট্রিকশনস যে আপনার যে কি বলে যে আপনার সাবসিডিজ, এগুলো কি আসলে জনগণকে আপনার সুবিধা বেশি দেওয়া হয়, নাকি এর মাধ্যমে যে আপনার ক্ষমতাসীন বা রিচ পিপল বেনিফিটেড হয়? এই বিতর্কটা আসলে কিন্তু মানে শেষ হবে না। এই বিতর্কটা আইএমএফ এর যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের যে শর্ত থাকে, সেই প্রোগ্রামটা কি এন্টি পিপল নাকি হলো প্রো পিপল, বা গভর্নমেন্ট যে অ্যাকশনগুলো নেয় এগুলো কি প্রো পিপল নেয় নাকি এন্টি পিপল নেয়। এখানে আসলে বাস্তবে কাজটা কি হচ্ছে এটাকে দিয়ে অ্যানালাইসিস করা বেটার আমার কাছে মনে হয়। যদি যেটা আমি একটা উদাহরণ দিলেন যে 9/6, এবং ওই সময় 9/6 সময় আপনি দেখবেন আরও একটা বিষয় ছিল ডলার রেটটাকে একদম স্কুইজ করে রাখা, মানে আটকে রাখা, মানে কোনোভাবে জোর করে আটকে রাখা, মানে এটি আসলে 2018 সাল থেকেই 17-18 থেকে আটকে রাখা হচ্ছিল। এবং এতে কি হয়েছে, মানে গভর্নমেন্ট দেখিয়েছে কি যে সে জনবান্ধব, জনগণের উপর আমদানির চাপ বাড়বে না, জনব্যয় বাড়বে না, মানুষের উপরে জীবনযাত্রা ব্যয়, এটা দেখে যে আটকে রাখছে। কি হয়েছে, প্রচুর ডলার পাচার হয়ে গেছে। কেমনে পাচার হলো, মানুষ তখন আর ব্যাংকিং চ্যানেলে তখন আর ডলার পাঠায় না। সে 84 টাকা কেন পাঠাবে, যেখানে 90 টাকা 95 টাকা সে হলো মানে সে হুন্ডিতে টাকা পাঠাতে পারে, সে ডলার দেশে আসছে যেটা দেশে যেটা আসছে। যখন হুন্ডি হয়েছে, হুন্ডির মাধ্যমে তো পাচার, হুন্ডির টাকাটাই তো পাচার হয়েছে, হুন্ডির টাকাটা তো ওই ডলারটা আমার দেশে আসেনি। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস দেখেন যে এবং 9/6 যেটা বলে 9/6 এর মাধ্যমে দেখানো হলো কি মানুষ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, কম ইন্টারেস্টে তারা টাকা পাবে। এই 9/6 এর মাধ্যমে ব্যাংক থেকে অল্প টাকায়, মানে অল্প টাকায় ব্যাংক থেকে দেখেন লাখ লাখ কোটি টাকা বের করে নিয়ে আসে, এবং এটাই কিন্তু পাচার হয়ে গেছে ম্যাক্সিমাম টাকা। এবং পাচারে দেখেন একসাথে কতগুলা আপনার যে মজা তারা পেয়েছে। 84-85 টাকা রেটে যদি ডলার কিনে আপনার সে কেউ যদি $100 মিলিয়ন পাচার করে, সেই ডলারটা যদি এখন সে দেশেও ফিরিয়ে আনে 125 টাকা 123 টাকা 22 টাকা পাবে, অ্যাটলিস্ট 122 টাকা পাবে। জি, তো তো ভালো না, দীর্ঘদিন আটকে রেখে ভালো প্রফিটেবল। যখন আপনার এটার পেন্ডিং এফেক্ট তো থাকে, শেষ পর্যন্ত তো আসলে 85 টাকায় ডলার তারা রাখতে পারেনি। এট সাম পয়েন্ট এগুলা মেল্ট ডাউন হয়। আবার ওই ডলারটা তো এফডিআই হিসেবে দেখাতে পারে, মানে সেখানে সে বিনিয়োগ করতেছে, বিনিয়োগ হিসেবে আসতে পারে। আর এই যে এই সরকারের ব্যাপারে যে এই যে আপনার তেলের দাম এই যে কয়দিন পরে আপনার যে 18-19 দিন, আমরা যদি বলি মার্চ মাসে তো বাড়াইলো না, এপ্রিলেও তারা এপ্রিলের শুরুতে বাড়ানোর কথা ছিল, এপ্রিলের শুরুতে শিডিউল ছিল, ওয়েট করেছে। তো এই যে ভর্তুকি প্রতিদিন বলা হচ্ছে জ্বালানিতে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছিল সরকার, এই ভর্তুকির সুফল আসলে কে পেয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এখন। এই প্রশ্নের আসলে ডিবেট দীর্ঘদিন চলবে। তবে যেটা মানে যারা একটু লিবারেল ইকোনমিস্ট যারা, তাদের আবার মতামত হলো দুটাই ব্যালেন্স করতে হবে। তারা বলে জনগণের বিষয়টাও দেখতে হবে, আবার হলো আমার যে ফিসক্যাল প্রেসারটাকে আমার ম্যানেজ করতে হবে। আইএমএফ আসলে ওষুধ দেয়, হ্যাঁ, প্রেসক্রিপশনগুলো ওষুধের মতো। জি জি, আপনার রোগ যদি না থাকে আপনার এই ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয় না। তবে আইএমএফের ওষুধ নিয়ে আবার যদি একটু আরেকটা আলোচনা করি, আইএমএফের ওষুধ নিয়ে কিন্তু অনেক বিতর্কও আছে, গ্লোবাল অনেক ডিবেট আছে। আইএমএফের অনেক প্রজেক্ট কিন্তু ফেল করেছে। আপনি যদি আমি একদম এক্স্যাক্টলি উদাহরণ দিয়ে বলি, তারা ইন্দোনেশিয়া নিয়ে আইএমএফ যে প্রোগ্রাম করেছিল, ইন্দোনেশিয়ার প্রোগ্রাম কিন্তু আইএমএফের প্রোগ্রামটা একটা ফেইল্ড প্রোগ্রাম ছিল, এবং এটা গ্লোবালি কিন্তু এটা একটা ফেল প্রোগ্রাম হিসেবেই দেখানো হয়। এরকম আরও অনেক দেশে আইএমএফের যে প্রোগ্রামগুলো ছিল, প্রোগ্রামগুলো কিন্তু আসলে ওই দেশকে যেটা করেছে মানে দেশের ইকোনমিকে মানে দুর্বল করে দিয়েছে, মানুষের জীবনযাত্রা অনেক মানে করে দিয়েছে, কিন্তু হলো ফাইনালি আউটপুট যেটা আসছে তাদের ইকোনমি রিবাউন্ড করে নাই। মানে যে এখানে এই জন্যই মানে ব্যালেন্স করতে হবে, আইএমএফ প্রেসক্রিপশনও আমাদের মানতে হবে, নিজস্ব জনসাধারণের বিষয়টাও দেখতে হবে। দুইটার মধ্য থেকে আমি মানে আমার নেগোসিয়েশন পাওয়ার কতটুকু এটার উপর নির্ভর করবে। আমি আমার নেগোসিয়েশন পাওয়ার কতটুকু ইউজ করে আমি ওকেও মানে আমি করতে পারছি, আমি ওকেও রাজি করতে পারছি তুমি আমাকে ডলার দাও, আমার ডলার দরকার আসলেই, আর পাশাপাশি আমার জনগণকে আমি স্বাচ্ছন্দ্য দিতে পারতেছি। সো আপনার বক্তব্যের সামারি হচ্ছে যে জনগণকে আপনার ভালো রাখা ইন এ ওয়ে সো দ্যাট ইকোনমিকে হসপিটালাইজ করতে না হয়। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।